বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। যদিও এখন ভালো থাকাটা খুব কঠিন, তারপরেও হয়তো চেষ্টা করছো ভালো থাকার, চেষ্টা করছো পড়ালেখায় নিজেকে ব্যস্ত রাখার, চেষ্টা করছো আমাদের অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাধারণত ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচনা নিয়ে আসি। তো আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে দ্বিতীয় পত্রে আমাদের ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করতে হয়, এবং ব্যবস্থাপনায় আমি আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একজন বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ ও তার মতবাদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ব্যবস্থাপনাকে আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ব্যবস্থাপনা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ তৈরি করা হয়েছে, এবং এইসব মতবাদগুলো বিভিন্ন বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদগণ দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন ব্যবস্থাপনা বিশারদ হলেন ফ্রেডরিক উইনস্লো টেলর। আমরা আজকে তার সম্পর্কে এবং তার প্রদত্ত বিখ্যাত ব্যবস্থাপনা মতবাদ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ব্যবস্থাপনায় আজ পর্যন্ত যতগুলো মতবাদ বা তত্ত্ব আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ সবচেয়ে গ্রহণযোগ্য এবং যৌক্তিক মতবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনা শুরু করি। আমাদের আলোচনায় আজকে তুমি যদি সম্পূর্ণরূপে অনুসরণ করো, তাহলে আজকে তুমি অবশ্যই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে মোটামুটি ধারণা পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আলোচনা কিভাবে শুরু করি। ফ্রেডরিক উইনস্লো টেইলর 1856 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারে। তার বাবার নাম ছিলেন ফ্র্যাঙ্কলিন টেইলর। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন আইনজীবী ছিলেন। তার মা ছিলেন মিলি অ্যানেট। তিনিও একজন খুব তৎকালীন সময়ে শিক্ষিত মহিলা ছিলেন। তিনি আমেরিকাতে তখন যে মৃত্যুদণ্ড প্রথা চলছিল, সেই মৃত্যুদণ্ড প্রথা বিলোপের অন্যতম আন্দোলনকারী ছিলেন। তুমি খেয়াল করে দেখো যে এফ.ডব্লিউ. টেইলরের পরিবার তখনই কতটা যুগোপযোগী ছিল, কতটা আধুনিক ছিল। তো এফ.ডব্লিউ. টেইলর সেই পরিবারে বাবা মায়ের আধুনিক শিক্ষিত বাবা মায়ের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন, এবং এক পর্যায়ে বাবার মতো আইনজীবী হওয়ার আশায় আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। তোমরা জানো যে পৃথিবীর 1 কিংবা 2 নাম্বার বিশ্ববিদ্যালয় সবসময় প্রায় হয়ে থাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সেখানে পড়ার স্বপ্ন থাকে অনেকেরই। এফ.ডব্লিউ. টেইলর বা ফ্রেডরিক উইনস্লো টেইলরও কিন্তু নিজেকে বাবার মতো বা বাবার চেয়ে আরো ভালো আইনজীবী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ফ্রেডরিক উইনস্লো টেইলরের চোখের মারাত্মক সমস্যা ছিল। এই সমস্যার কারণে তার পক্ষে আইনজীবী পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভবপর ছিল না। ফলশ্রুতিতে অত্যন্ত ভারাক্রান্ত মনেই তাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হয়, এবং 1975 সালে তিনি ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা ছেড়ে দিয়ে তিনি একটি ক্ষুদ্র নির্মাণ শিল্পে শিক্ষানবিশ নকশা প্রণেতা হিসেবে চাকরি শুরু করেন। খেয়াল করে দেখো, স্বপ্ন ছিল লয়ার হওয়া, কিন্তু সেই স্বপ্ন যে কোনো কারণেই হোক বাস্তবিকতার কষাঘাতে তিনি পারেননি বিদায় তিনি 1875 সালে খুব অল্প বয়সী তিনি একটি ক্ষুদ্র নির্মাণ শিল্প প্রতিষ্ঠানে নকশা বিশারদ হিসেবে চাকরিতে যোগদান করেন। তারপর তিনি 1978 সালে মিডভেল স্টিল কোম্পানিতে একজন যন্ত্রচালক হিসেবে যোগদান করেন। তিনি নকশা বিশারদের চাকরি ছেড়ে দিয়ে তিনি একজন যন্ত্রচালক, সহজ বাংলায় অপারেটর হিসেবে একটি প্রতিষ্ঠান অর্থাৎ মিডভেল স্টিল কোম্পানিতে যোগদান করেন। কিন্তু তিনি তো ছিলেন পড়ালেখার প্রতি অত্যন্ত আকর্ষণ বোধ সম্পন্ন একজন ব্যক্তি, তাই তিনি চাকরির পাশাপাশি নৈশকালীন সুবিধায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করারও প্রচেষ্টা চালিয়ে যান, এবং এক পর্যায়ে তিনি কিন্তু নৈশকালীন পড়ালেখা শুরু করে 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 সে এক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা দেখা যায় কি যে ধারাবাহিকভাবে যদি আমরা রেগুলার পড়ালেখা না করতে পারি, আমরা ধরেই নিই যে আমাদের দ্বারা পড়ালেখা হবে না।
কিন্তু ফ্রেডরিক উইনস্লো টেইলর তিনি কি করেছিলেন, তিনি চাকরিও করতেন, সেই সাথে যেহেতু গতানুগতিক বা রেগুলার পড়ালেখা করা সম্ভব ছিল না, এই জন্য তিনি চাকরির ফাঁকে ফাঁকে নৈশকালীন শিক্ষা ব্যবস্থা সুবিধা গ্রহণ করে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এফডব্লিউ টেইলর ছিলেন কিন্তু অত্যন্ত মেধাবী একজন মানুষ, এবং মেধাবী ছিলেন বিধায়ী তিনি কিন্তু চাকরির পাশাপাশিও অত্যন্ত দক্ষতার সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্রহণ করতে পেরেছিলেন। তিনি তার প্রজ্ঞা এবং তার কর্মদক্ষতার মাধ্যমে সেই যে মাত্র একজন অপারেটর অর্থাৎ মেশিনম্যান হিসেবে বা মেশিন চালক হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন, সেখানে তিনি অল্প কিছুদিনের মধ্যেই কর্মনায়ক বা ফোরম্যান হিসেবে কিন্তু পদোন্নতি লাভ করেন। তারপরে তিনি সেখান থেকে আস্তে আস্তে আরো বিভিন্ন পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং 1884 সালে মাত্র 28 বছর বয়সে, খেয়াল করে দেখো, 1884 সালে মাত্র 28 বছর বয়সে তিনি ওই মিডভেল স্টিল কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। আমরা যারা অনার্স মাস্টার্স পড়ালেখা করি তারা কিন্তু 28 বছর লেগে যায় আমাদের পড়ালেখা শেষ করতেই, তারপর প্রচেষ্টা থেকে চাকরি। তিনি কিন্তু সেই চেষ্টায় যাননি। তিনি কি করেছিলেন, খুব অল্প বয়সে চাকরিতে যোগদান করেছিলেন। তারপর চাকরিতে থাকাকালীন সময়েই তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং মাত্র 28 বছর বয়সে সেই প্রতিষ্ঠানে, যেখানে তিনি মাত্র অপারেটর হিসেবে জয়েন করেছিলেন, সেই প্রতিষ্ঠানে তিনি একজন প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। ফ্রেডরিক উইনস্লো টেইলর সাধারণ শিক্ষানবিশ থেকে যে প্রধান প্রকৌশলী পদে অবতীর্ণ হয়েছিলেন, সেখানে ওই প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ 2 যুগ অর্থাৎ প্রায় 24 বছর চাকরি করেছিলেন। অর্থাৎ মেশিনম্যান থেকে আস্তে 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 পদোন্নতি প্রাপ্ত হয়ে প্রধান প্রকৌশলী হওয়ার পর এই পদে মোট মিলিয়ে তিনি ওই মিডভেল স্টিল কোম্পানিতে প্রায় 24 বছর চাকরি করেছিলেন। এই 24 বছর চাকরি করতে গিয়ে তিনি কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করেন। সেই অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ সমস্যা বিরাজমান রয়েছে এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এই সমস্যাগুলোকে সমাধানের পন্থা বের করতে গিয়েই তিনি কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ আবিষ্কার করেন বা বৈজ্ঞানিক মতবাদ পন্থা কি করেন আমাদের সামনে উপস্থাপন করেন। আসলে তিনি যে প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন, সেই প্রতিষ্ঠানটিতে তিনি যে সমস্যাগুলো দেখছিলেন, তার মধ্যে অন্যতম প্রধান সমস্যাটাই কি ছিল জানেন? ছিল শ্রমিকরা তাদের যে উৎপাদন ক্ষমতা ছিল, সেই ক্ষমতা খুব বেশি ব্যবহার করতে পারত না এবং তারা তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্যের তুলনায় খুব অল্প পরিমাণে কি উৎপাদন করতেন। তো একটা প্রতিষ্ঠানের মূল উন্নয়নের বা মূল যে উদ্দেশ্য মুনাফা অর্জন, সেই মুনাফা অর্জন করতে গেলে তাকে কিন্তু উৎপাদন করতে হবে। আর শ্রমিকরা যদি যথাযথভাবে উৎপাদন না করে, তো স্বাভাবিকভাবেই সেই প্রতিষ্ঠানের কিন্তু যে মূল লক্ষ্য মুনাফা অর্জন, সেটা কিন্তু অর্জন করা কখনোই সম্ভব হয় না। তো তিনি দীর্ঘ 2 যুগ কাজ করার মাধ্যমে তিনি দেখতে পেলেন যে শ্রমিকরা তাদের যে কর্মদক্ষতা সেটা যথাযথভাবে ব্যবহার করছে না, এবং কেন করছে না সেগুলো তিনি খুঁজে বের করার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পন্থা রীতিনীতি ব্যবহার করেন এবং সেই ব্যবহার করার মাধ্যমে এক পর্যায়ে তিনি কিন্তু একটি স্বতন্ত্র দর্শন বা স্বতন্ত্র মতবাদ আবিষ্কার করেন, যে মতবাদকে আজকে আমরা জানি কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ হিসেবে। তো তিনি 1890 সালে কিন্তু মিডভেল স্টিল কোম্পানি থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু তিনি কিন্তু থেমে থাকেননি। 1898 সালে তিনি আবার ব্যাথেলহাম স্টিল কোম্পানিতে যোগদান করেন। সেখানেও তিনি কিছুদিন চাকরি করেন, কিন্তু তিনি ওই শুধু চাকরিতেই কিন্তু নিজেকে নিয়োজিত রাখেননি। তিনি 1919 সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কনসালটেন্সি দিয়ে থাকেন, অর্থাৎ পরামর্শ দেন ইঞ্জিনিয়ারিং বিষয়ে, এবং 1901 সালে তিনি মাত্র 45 বছর বয়সে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। আর আমরা নর্মালি 45 বছর পর থেকে বলি যে আমরা এখন কাজ শুরু করলাম। তিনি কি করলেন? 45 বছরের চাকরি থেকে অবসর গ্রহণ করে তারপর কি তিনি বসেছিলেন? না, তারপর তিনি তার যে দীর্ঘ চাকরি জীবনের যে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ব্যবস্থাপনা তত্ত্ব উদ্ভাবন এবং সেগুলোর কার্যকারিতা প্রয়োগের প্রচেষ্টা চালাতে থাকেন। এবং 1906 থেকে 1907 সাল পর্যন্ত তিনি মূলত তার যে ব্যবস্থাপনা মতবাদ ছিল, সেই মতবাদের ভিত্তিতে নতুন নতুন পন্থা আবিষ্কার করার মাধ্যমে তিনি আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1915 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের এফডব্লিউ টেইলর বা ফ্রেডরিক উইনস্লো টেইলরের জীবন কাহিনী, অর্থাৎ তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোথায়
চাকরি জীবন শুরু করেছিলেন, তার স্বপ্ন কি ছিল, তিনি কিভাবে আস্তে আস্তে পদোন্নতি প্রাপ্ত হয়েছিলেন, তিনি পদোন্নতি প্রাপ্তির মাধ্যমে কি দেখতে পেয়েছিলেন এবং কি দেখার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ তৈরি করেছিলেন, সেগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে তোমাকে ধারণা দিতে চেষ্টা করছি। দেখবে যে নৈর্ব্যক্তিকে কিন্তু প্রায় সময়ই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে জনক এফ.ডব্লিউ. টেইলর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসবে, বিশেষ করে সনগুলো, তার কার্য ধারাবাহিকতাগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে একটু স্পষ্ট ধারণা রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এফ.ডব্লিউ. টেইলর সম্পর্কে মোটামুটি আলোচনা, কারণ ওনার জীবন অনেক বৈচিত্র্যে ভরপুর ছিল, সেই বৈচিত্র্যময় জীবন আলোচনা করতে গেলে আমাদের প্রায় একটা ক্লাস লেগে যাবে, কিন্তু যেহেতু সেটা সম্ভব না, আমরা মোটামুটিভাবে তোমাকে ধারণা দিতে চেষ্টা করলাম যে এফ.ডব্লিউ. টেইলর কে ছিলেন আসলে। তো আমরা এখন আলোচনা করব এফ.ডব্লিউ. টেইলর যে বিখ্যাত মতবাদ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ দিয়েছিলেন সেটা সম্পর্কে। তো প্রথমেই চলো আমরা আলোচনা করি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আসলে বলতে কি বুঝি। সাধারণভাবে বোঝাই যাচ্ছে যে বৈজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা কার্যক্রমটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োগ করার নামই আসলে কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তো তিনি আসলে বলেছেন যে মূলত তাত্ত্বিকভাবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে, সেক্ষেত্রে বিভিন্ন সময়ে যে বিভিন্ন বিশারদরা কিন্তু সংজ্ঞায়িত করেছেন। তবে এফ.ডব্লিউ. টেইলর বলেছেন যে তুমি তোমার কর্মীদের দিয়ে কি কি কাজ করাতে ইচ্ছুক তা সঠিকভাবে নিরূপণ করা এবং কর্মীগণ উৎকৃষ্ট উপায়ে ও ন্যূনতম ব্যয়ে তোমার দেয়া কার্য সম্পাদন করছে কিনা তার তত্ত্বাবধান করাই হলো কি আসলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তো খেয়াল করে দেখো তিনি কি বলেছিলেন। তিনি বলেছেন তুমি তোমার প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে তাকে দিয়ে কি কি কাজ করাতে চাও সেটা আগে ঠিক করো, ঠিক করার পরে সেই কাজগুলো যথাযথভাবে ঠিক করো, যথাযথভাবে নির্দিষ্ট করার পরে কর্মীগণ কোন উৎকৃষ্ট উপায় বা কাজগুলো সম্পাদন করতে পারছে কিনা সেগুলো তত্ত্বাবধান করো। শুধু তাই নয়, কর্মীরা ন্যূনতম ব্যয়ে কাজগুলো সম্পাদন করতে পারছে কিনা সেগুলো তত্ত্বাবধান করো। এই কাজগুলোই আসলে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তো তার এই সংজ্ঞার ভিত্তিতে আরো অনেক বিশারদরা যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়েছেন তার সারমর্মটা হচ্ছে গিয়ে আসলে কি যে উদ্দেশ্যমূলক সম্মিলিত প্রচেষ্টায় নিযুক্ত এমন একটি সংগঠন ও প্রক্রিয়ার ধরনকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বোঝায় যা প্রচলিত নীতি কিংবা শুধুমাত্র অভিজ্ঞতা প্রসূত ও সমসাময়িক পরীক্ষামূলক প্রচেষ্টার দ্বারা অর্জিত কর্মনীতির উপর নির্ভর না করে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা উদ্ভূত নীতি বা বিধির উপর নির্ভর করে। ওই যে আমরা প্রথম যেটা বললাম, বৈজ্ঞানিক ভিত্তিতে ব্যবস্থাপনা কার্যবলী পরিচালনা করাটাই আসলে কি বৈজ্ঞানিক ব্যবস্থা। অর্থাৎ তুমি তোমার জ্ঞান, তুমি তোমার দক্ষতা, তুমি তোমার অভিজ্ঞতার উপর নির্ভর করেই শুধু কাজ করবে না, তুমি ওই কাজ করার সময় বৈজ্ঞানিক তত্ত্ব, বিধান এবং বৈজ্ঞানিক উপায় ব্যবহার করার মাধ্যমে কাজগুলো সম্পাদন করা হচ্ছে কিনা, সম্পাদিত কাজগুলো যথাযথভাবে পরিমাপ করা হচ্ছে কিনা, সেই সামগ্রিক ব্যবস্থাটাই আসলে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম যে ব্যবস্থাপনায় সনাতন পদ্ধতি ব্যবহার না করে, সনাতন চিন্তা চেতনা বা অভিজ্ঞতা ব্যবহার না করে আধুনিক বিজ্ঞান নির্ভর তথ্য নীতি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যে কার্যবলী আছে, যে সমস্যা আছে সেগুলো সমাধান করাটাই হচ্ছে আসলে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। শিক্ষার্থীরা, আমরা মনে হয় তোমাদেরকে চেষ্টা করলাম বোঝাতে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আসলে কাকে বলে। শুধু মাথায় রাখবে যে বিজ্ঞান ভিত্তিক নীতি পদ্ধতির উপর ভিত্তি করে ব্যবস্থাপকীয় কার্যগুলি সম্পাদন করা বা ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালানোটাই আসলে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এখানে সনাতন কোনো পদ্ধতি ব্যবহৃত হবে না। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব তিনি কিভাবে দিয়েছিলেন হেনরি ফেওল্ড, সেটা সম্পর্কে চলো একটু আমরা আলোচনা করি। আমরা তো আগে আলোচনা করেছিলাম যে এফ.ডব্লিউ. টেইলর মিডভেল স্টিল কোম্পানিতে প্রায় 2 যুগ অর্থাৎ 24 বছরেরও বেশি সময় কাজ করেছিলেন এবং তিনি সেখানে দেখতে পান যে শ্রমিকরা উৎপাদন যথাযথভাবে করতে পারছে না। কেন করতে পারছে না, এর পিছনে তিনি 3টি কারণ খুঁজে পেয়েছিলেন। প্রথম কারণটা কি ছিল, যে শ্রমিকরা তাদের কর্ম সম্পাদনে অলস সময় অতিবাহিত করে। দ্বিতীয় কারণটা তিনি যে খুঁজে পেয়েছিলেন সেটা ছিল যে সময়ভিত্তিক মজুরি প্রদান কঠোর পরিশ্রমের প্রতি তেমন সহায়ক ছিল না। অর্থাৎ আমরা তো নর্মালি শ্রমিকদেরকে কি দিচ্ছি, সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করছি। তো শ্রমিকরা কোনো মতে সময়টা অতিবাহিত করতে পারলেই জানতো যে তার মজুরি নিশ্চিত, এই জন্য তারা কিন্তু যথাযথভাবে উৎপাদন কাজে অংশগ্রহণ করতো না। তিনি 3 নাম্বার যে সমস্যাটা খুঁজে পেয়েছিলেন সেটা হচ্ছে সংগঠন থেকে শ্রমিকদের যখন তখন অপসারণ করা হতো, অর্থাৎ শ্রমিকদের চাকরি তেমন কোনো নিরাপত্তা ছিল না।
তাহলে আমরা আবারও বললাম, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আবিষ্কার করার পেছনে হেনরি ফেওল দেখতেছিলেন যে শ্রমিকরা উৎপাদন যথাযথভাবে করছে না, এবং এই উৎপাদন না করার পেছনে মূলত কয়টা কারণ তিনি খুঁজে পেয়েছিলেন? 3টা কারণ খুঁজে পেয়েছিলেন। প্রথম কারণটা কি ছিল? শ্রমিকরা তাদের কার্য সম্পাদনে অলস সময় অতিবাহিত করে, অর্থাৎ তারা ফাঁকি দিতে চেষ্টা করে কাজকর্মে। দ্বিতীয় কারণটা ছিল যে কর্মীদেরকে যে সময়ভিত্তিক মজুরি প্রদান করা হতো সেটা তাদের জন্য সহায়ক নয়, এই কারণ সেটা তাদের জন্য ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে কাজ করত। এই জন্য সময় ভিত্তিক না দিয়ে উৎপাদন ভিত্তিক মজুরি প্রদান কাঠামো কিন্তু প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞান ভিত্তিক হয়ে থাকে। 3 নম্বর যে কারণটা ছিল সেটা ছিল আরো ভয়াবহ। তখনকার সময়ে শ্রমিকদেরকে যখন তখন চাকরি থেকে অপসারণ করা হতো, যেটাও কর্মীদেরকে কার্যক্ষেত্রে প্রতিষ্ঠানটাকে তার নিজের মনে করে কাজ করার জন্য ইতিবাচক থাকতো না। তো এই 3টা কারণ তিনি লক্ষ্য করার মাধ্যমে দেখেন যে এগুলোই মূলত কি ছিল? প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমকে স্লথ করে দিত বা ধীর গতির করে ফেলতো। এই প্রেক্ষাপটেই তিনি বিভিন্ন ধরনের চিন্তা চেতনার প্রয়োগ করেন এবং কাজের গতিবিদ্যা এবং বিধিবিদ্যা প্রশাসন ও ব্যবস্থাপনার কার্যগুলি সম্পর্কে নতুন নতুন উপায় খুঁজে বের করেন এবং তার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নতুন তত্ত্ব আবিষ্কার করেন, যেটাকে আসলে বলা হয় কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব। যেহেতু এফ.ডব্লিউ. টেইলর এই তত্ত্বটি দিয়েছেন, এই জন্য কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বকে টেইলরিজম নামেও কি করা হয়? অভিহিত করা হয়। টেইলর 1903 সালে শপ ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে একটি প্রবন্ধ লেখেন। মূলত ওই প্রবন্ধে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে কি দেন? আমাদের সামনে স্পষ্ট একটি ধারণা দেন। পরবর্তীতে তার এই তত্ত্বটি আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে পেশ করেন এবং 1911 সালে তিনি দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পুস্তকে এই মতবাদটি প্রকাশ করেন এবং তারপর থেকে মূলত বিশ্বব্যাপী এটি ছড়িয়ে পড়ে যে আধুনিক ব্যবস্থাপনাকে যুগোপযোগী কার্যকর করার ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনাই হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছি যে তিনি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি আবিষ্কার করেন সেখানে তিনি 3টি সমস্যার উপর ভিত্তি করে আবিষ্কার করেছিলেন। এই 3টি সমস্যার সমাধানের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় তিনি 4টি নীতিমালার কথা উল্লেখ করেছিলেন। কয়টি নীতিমালা? 4টি নীতিমালার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রথম নীতিমালাটা হচ্ছে প্রত্যেক কার্য সম্পাদনে সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রবর্তন করতে হবে। অর্থাৎ কার্য সম্পাদনে যে গদবাঁধা পদ্ধতি আছে, আমার বাবা করেছিল, আমার দাদা করেছিল, আমি ওইভাবে করবো না, এই পদ্ধতি হবে না। আমাদের কাজটা হবে কি? আধুনিক গতানুগতিক এবং তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রমের উপর ভিত্তি করে। তিনি 2 নম্বর যে নীতিমালার কথা বলেছেন যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যে কর্মীদেরকে নির্বাচন, প্রশিক্ষণ এবং উন্নয়ন গতানুগতিক পদ্ধতিতে হবে না, অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। আমরা যেমন দেখো, এখন যদি কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয় তাদের কিন্তু আবার কি করা হয়? একদম প্র্যাকটিক্যাল কাজ নেওয়া হয়। তো তিনিও বলেছেন যে কোনো কর্মীকে নিয়োগ দেওয়ার সময় তাকে কি করতে হবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়োগ করতে হবে। কর্মীকে প্রশিক্ষণও কি করতে হবে? আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে হবে। কর্মীর উন্নয়নের যে পন্থা ব্যবস্থাগুলো নেওয়া হবে সেগুলোও কি হবে? বৈজ্ঞানিক ভিত্তিক হবে। তিনি 3 নম্বর যে নীতিমালার কথা বলেছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, সেটা হচ্ছে ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে। এটা অবশ্য আগেও ছিল, হেনরি ফেওল স্যারও বলে গিয়েছিলেন, আরো অনেক ব্যবস্থাপনা বিশারদরা বলে গেছিলেন। উনিও বলেছেন যে ব্যবস্থাপনাকে যথোপযুক্ত এবং কার্যকর করার ক্ষেত্রে শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক উন্নত করা ছাড়া কোনো গত্যন্তর নেই। এই জন্য তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 3 নম্বর নীতিমালায় এই বিষয়টি উল্লেখ করেছেন। 4 নম্বর বা সর্বশেষ নীতিমালায় তিনি বলেছেন যে ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্যের সুষম বন্টন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমি একজনকে কাজ দিব কিন্তু সেই কাজ সম্পাদন করার জন্য যথাযথ ক্ষমতা দিব না। আমি একজনকে দায়িত্ব দিব কিন্তু সেই দায়িত্ব পালন করার জন্য তাকে প্রয়োজনীয় কি দিব না? সুযোগ সুবিধা দিব না, সেটা হবে না। আমি একজনকে দায়িত্ব দিব, আমি দেখবো না যে তার সেই দায়িত্ব বা কর্তব্য পালন করার মতো ক্ষমতা আছে কিনা, তাহলে কিন্তু হবে না। এই জন্য উনি বলছেন যে প্রত্যেকের মধ্যেই দায়িত্ব কর্তব্যের সুষম বন্টন করতে হবে, অর্থাৎ একজনকে বেশি কাজ দিয়ে রাখা যাবে না, আরেকজনকে একদম কম কাজ দিয়ে রাখা যাবে না। এইটা মূলত প্রতিষ্ঠানকে গতিশীল করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করে। কারণ তো একটা প্রতিষ্ঠানে যে কাজই থাকে, যদি কয়েকজন কর্মীর উপর সে কাজের বার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা একজন কর্মী সে যথাযথভাবে কাজটা করতে পারে না। সবাইকে যদি ভাগ করে কাজ দেওয়া হয় তাহলে কিন্তু সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবেই কি হয়? সম্পাদিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জানলাম কি? ব্যবস্থাপনায় গতানুগতিক বিষয়ে চিন্তা না করে, গতানুগতিক নীতি পদ্ধতি ব্যবহার না করে বিজ্ঞান ভিত্তিক নীতি পদ্ধতি ব্যবহার করার নামই আসলে কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা।
এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় তিনি 4টি নীতিমালার কথা বলেছেন। প্রথমটা হচ্ছে কি, প্রত্যেকটি কাজে, প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজে সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রবর্তন করতে হবে। 2 নম্বরে হচ্ছে কি, বৈজ্ঞানিক পদ্ধতিতেই শ্রমিক কর্মী নির্বাচন, প্রশিক্ষণ ও তাদের উন্নয়নের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে কি, ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে। ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্যের সুষম বন্টনটাও কি করতে হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চিত করতে হবে। তো আমরা ব্যবস্থাপনায়, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে নীতিমালাগুলো সম্পর্কে জানতে চেষ্টা করলাম। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা জানতে চেষ্টা করব বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কি কি উপাদানগুলোকে তিনি বিবেচনায় নিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য প্রদানের ক্ষেত্রে তিনি মূলত 2 ধরনের উপাদানকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছিলেন। একটা হচ্ছে কি মানবিক উপাদান, আর একটা হচ্ছে কি অমানবিক উপাদান। স্বাভাবিক আমরাও তো জানি যে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি কৌশল যেখানে মানবীয় উপাদানগুলোর সাথে বস্তুগত উপাদানগুলোর সুনির্দিষ্ট কার্যকর সমন্বয় সৃষ্টির প্রয়াস চালানো হয়। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কিন্তু তাই যে 2 ধরনের উপাদান থাকবে, একটা হচ্ছে মানবীয় উপাদান, একটা হচ্ছে কি অমানবিক বা বস্তুগত উপাদানগুলো থাকে। তো চলো আমরা একটা একটা করে উপাদান আলোচনা করি। তো প্রথমে আমরা আলোচনা করব মানবীয় উপাদানগুলো সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে মানবীয় উপাদানগুলো কি, মানব সম্পদ অর্থাৎ প্রতিষ্ঠানে যে শ্রমিক কর্মচারীরা নিয়োজিত থাকে তাদের সাথে সম্পৃক্ত যে উপাদানগুলো ব্যবস্থাপকীয় কার্য বা উৎপাদন কার্যকে গতিশীল করে বা কার্যকর করে সেই উপাদানগুলো। তার মধ্যে প্রথম উপাদানটি হচ্ছে কি কর্মী নির্বাচন ও নিয়োগ। এফডব্লিউ টেইলর বলেছেন যে প্রতিষ্ঠানের কর্মী নির্বাচন ও নিয়োগের ক্ষেত্রে নরমালি যে সনাতন পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার না করে বৈজ্ঞান ভিত্তিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বা বিধিবিধান অনুসরণ করার মাধ্যমে দক্ষ এবং অভিযুক্ত কর্মী নির্বাচন করতে হবে। কারণ নরমালি যদি বাপের ছেলে বংশানুক্রমিকভাবেই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে যায় বা কোনো অভিজ্ঞতা ছাড়াই কাজ করার সুযোগ পেয়ে যায় বা কোনো দক্ষতা ছাড়াই কাজ করার সুযোগ পেয়ে যায়, স্বাভাবিক তার কাছ থেকে কিন্তু ভালো কাজ পাওয়া সম্ভব না। এই জন্য অবশ্যই দক্ষ উপযুক্ত কর্মী নির্বাচনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতির ব্যবহার করতে হবে। তো কর্মী তো আমি নিয়োগ দিলাম, তো অবশ্যই সেই কর্মীকে কি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কেন? কারণ তাকে উন্নয়ন করতে হবে। কারণ সে যদি দক্ষ হয় বা উন্নয়ন ঘটে তার মধ্যে, তাহলেই কিন্তু দক্ষ বা যথার্থ বা উত্তম উৎপাদন তার কাছ থেকে পাওয়া সম্ভব। তো হেনরি ফেওয়েল যে মানবীয় উপাদানগুলোর কথা বলেছেন তার মধ্যে দ্বিতীয় উপাদানটাই কি, কর্মী প্রশিক্ষণ। নরমালি আমাদের বাংলাদেশে সচরাচরভাবে এখনো কিন্তু আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় না, যেটা পৃথিবীর শিল্প বিপ্লবের সুফল পাওয়া বা দেশগুলোতে হয়ে থাকে। তো এফডব্লিউ টেইলর বলেছেন যে প্রতিষ্ঠানে যে কর্মীরা নিয়োজিত থাকে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে আধুনিক পদ্ধতিতে। অর্থাৎ কোন কর্মীর কি প্রশিক্ষণ প্রয়োজন সেটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফাই করে তারপরে তার জন্য তাকে সেই প্রশিক্ষণই দিতে হবে। কেউ একজন দরকার কম্পিউটার প্রশিক্ষণ, তাকে কম্পিউটার প্রশিক্ষণ দিতে হবে। কারো দরকার হচ্ছে গিয়ে কি মানব সম্পদের প্রশিক্ষণ, তাকে মানব সম্পদ বিষয়কে প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশে যদিও দেখা যায় যে একজনের প্রশিক্ষণ অন্যজন নিচ্ছে, সেই প্রশিক্ষণ নিয়ে আসার পরে দেখা যায় সে আবার অন্য ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, হয়তো কাজে আসছে না। সেটাই সবচেয়ে বড় সমস্যা। কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতিতে বলা হয়েছে কর্মীর যে ধরনের প্রশিক্ষণ দরকার তাকে ঠিক সেই ধরনের প্রশিক্ষণই তোমার দিতে হবে। 3 নম্বর মানবীয় উপাদানটা তিনি বলেছেন কি, কাজের মাত্রা নির্ধারণ করতে হবে। অর্থাৎ একজন কর্মী কতটুকু কাজ করবে, কত সময়ের মধ্যে কতটুকু কাজ করতে পারবে সেটা আগে থেকে নির্ধারণ করে দিতে হবে। যদি দেখা যায় যে একজন কর্মীর যে কাম্য মাত্রা আছে তার কাজ করার, সেখানে সে 1 ঘন্টায় 5টা পণ্য উৎপাদন করতে পারে, তাহলে তাকে 5টা পণ্য উৎপাদনের কি দিতে হবে, সুযোগ দিতে হবে। যদি তাকে আমি এখন 8টা পণ্য উৎপাদন করার জন্য নির্দেশ দেই, তাহলে কিন্তু দেখা যাবে হয়তো সে 8টা পণ্য উৎপাদন করবে কিন্তু একটাও কি হবে না, মানসম্পন্ন হবে না। কিন্তু দেখা যাবে যে সে 1 দিন 2 দিন 3 দিন প্রচুর কাজ করে 4র্থ দিন কিন্তু সে কি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ একজন কর্মীর কাজ সম্পর্কে পূর্ব থেকেই ধারণা নিয়ে তার জন্য কাজের মাত্রা বা পরিমাণ নির্ধারণ করে দিতে হবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। মানবীয় উপাদানের মধ্যে আরো একটি উপাদান হচ্ছে সময় নিরীক্ষা। খুবই গুরুত্বপূর্ণ উপাদান রে ভাই, কারণ সময়ই মূলত কি করে, প্রতিষ্ঠানকে যথাযথ উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। কেন? কারণ সঠিক সময়ে সঠিক কাজ যদি তুমি সম্পাদন করতে পারো, সময়ের যদি তোমার অপচয় না হয়, তাহলে কিন্তু তোমার প্রতিষ্ঠানের উৎপাদন পরিমাণ বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের গুণগত মান কি হবে, বৃদ্ধি পাবে।
এই জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলা হয়েছে যে সময়ের নিরীক্ষা করার মাধ্যমে তোমার কোন কাজের জন্য কতটুকু সময় প্রয়োজন বা কোন শ্রমিক কতটুকু সময়ে কতটুকু কাজ করতে পারে সেটাও কি করতে হবে, পূর্ব থেকে নির্ধারণ করে দিয়ে তার জন্য কাজ নির্দিষ্ট করে দিতে হবে। আরো একটি মানবীয় উপাদান রয়েছে আমাদের, সেটা হচ্ছে প্রেরণামূলক মজুরি ব্যবস্থা। তোমরা জানো আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে হেনরি ফেওয়েল বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য দেওয়ার ক্ষেত্রে কর্মীদের 3 ধরনের সমস্যার কথা কিন্তু আইডেন্টিফাই করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি সমস্যা ছিল কি, যে যে আমাদের যে সময়ভিত্তিক মজুরি ব্যবস্থা সেটা কর্মীদেরকে কাজে ফাঁকি দিতে উৎসাহিত করে। স্বাভাবিকভাবে সময় যদি দেওয়া থাকে যে একদিন কাজ করলে 10 টাকা মজুরি দেওয়া হবে, তো সে কিন্তু কোনো মতে শুধু একটা দিন পার করার প্রচেষ্টা চালাবে। কিন্তু যদি প্রেরণামূলক মজুরি ব্যবস্থা কার্যকর করা যায়, সেখানে কিন্তু শুধু সময়ের ভিত্তিতেই মজুরি দেওয়া হবে না, সেখানে কি করা হবে, যে কর্মী ভালো কাজ করবে, যে কর্মী আরো বেশি দক্ষভাবে কাজ করবে তার জন্য অতিরিক্ত মজুরির ব্যবস্থা থাকে। তো স্বাভাবিকভাবে কর্মীরা কি হয়, কাজ করতে উৎসাহিত হয়, ভালো মানের কাজ করতে উৎসাহিত হয়। কিন্তু এই জন্য প্রতিষ্ঠানের বেতন কাঠামো অবশ্যই কি হতে হবে, প্রেরণামূলক থাকতে হবে। অর্থাৎ সময়ের ভিত্তিতে তাকে মজুরি দেওয়ার পাশাপাশি তার জন্য উৎসাহমূলক মজুরির ব্যবস্থা করতে হবে। শুধু তাই না, সময়ের ভিত্তিতে যে মজুরিটুকু দেওয়া হবে সেটাও যেন পর্যাপ্ত হয়, শ্রমিক যাতে কাজ করে সন্তুষ্ট হয় সেই ব্যাপারটাও কিন্তু নিশ্চিত করতে হবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এফডব্লিউ টেইলর এটাই কিন্তু নির্দেশ দিয়েছেন। এবং তুমি যদি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব তোমার প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই প্রেরণামূলক মজুরি ব্যবস্থা প্রয়োগ করতে হবে। আর যদি প্রয়োগ করো তাহলে নিশ্চিত থাকো যে তোমার প্রতিষ্ঠান অবশ্যই তোমার পাশের প্রতিষ্ঠানের চেয়ে আরো বেশি দক্ষতার সহিত উদ্দেশ্য অর্জনে সহায়ক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ভাবে মানবীয় উপাদান আরো অনেকগুলো আছে। তো সেই মানবীয় উপাদান যেমন চাকরি নিরাপত্তা দিতে হবে, তার জন্য অন্যান্য রিক্রিয়েশনের ব্যবস্থা করতে হবে ইত্যাদিতে। তো মানবীয় উপাদান আরো অনেক আছে, আমরা মোটামুটি যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে এই জন্য আমরা যেটুকু আলোচনা করলাম। এখন আমরা অমানবীয় কিছু উপাদান সম্পর্কে আলোচনা করব। অমানবীয় উপাদানগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত না, কিন্তু কি আবার মানুষ ছাড়াও সেগুলো কি করা যাবে না, সম্পাদন করা যাবে না। যেমন অমানবীয় উপাদানগুলোর মধ্যে প্রথম উপাদানটা হচ্ছে সর্বোত্তম কার্য পদ্ধতি নিশ্চিত করা। অর্থাৎ কাজ করার অনেক উপায় থাকে, অনেক টেকনিক থাকে। তো সেই টেকনিকগুলোর মধ্যে কোন টেকনিকটা সবচেয়ে উত্তম, কোন টেকনিকটাতে স্বল্প শ্রম, অর্থ, সময় অপচয় কম করে অধিক পরিমাণে কি করা যায়, সফলতা লাভ করা যায় বা ফল লাভ করা যায়, সেটি হচ্ছে কি আসলে সর্বোত্তম পদ্ধতি। উৎপাদন করার ক্ষেত্রে, উৎপাদন পদ্ধতি নির্ধারণ করার ক্ষেত্রে শ্রমিকের জন্য তোমাকে দেখতে হবে যে কোন পদ্ধতিতে কাজ করলে শ্রমিকের শ্রমের অপচয় কম হয়, অর্থের অপচয় কম হয়, সময়ের অপচয় কম হয়, কষ্টসাধ্য কম হয়, সেই পদ্ধতিটাই কি তোমাকে নির্ধারণ করে দিতে হবে। তো দেখা যাবে যে কর্মী যেহেতু অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে স্বল্প ব্যয়ে উৎপাদন কার্য পরিচালনা করতে পারে, তো স্বাভাবিকভাবেই তোমার প্রতিষ্ঠান কি হবে, যে মূল লক্ষ্য মুনাফা অর্জন সেটা কিন্তু ইজি ভাবেই অর্জন করা সম্ভব হবে। তো আরেকটি অমানবীয় উপাদান আছে কি, সেটা হচ্ছে উন্নত মানের কাঁচামাল ব্যবহার করা। আমরা তো কর্মীদের যা যা দরকার সেটা নির্ধারণ করে দিয়েছি, এখন কর্মীকে আমি সময়ও নির্ধারণ করে দিয়েছি, তাকে দক্ষ করে দিয়েছি, কিন্তু তাকে পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামাল দিচ্ছি সেটা যদি নিম্নমানের হয় তাহলে কিন্তু ভালো মানের উপযোগ বা পণ্য আমরা পাবো না। এই জন্য অবশ্যই প্রতিষ্ঠানে এমন ধরনের কাঁচামাল ব্যবহার করতে হবে যেটা যাতে উন্নত হয়। আর এই উন্নত মানের কাঁচামাল তুমি যদি সনাতন পদ্ধতিতে গতানুগতিকভাবে ক্রয় করতে যাও তাহলে কিন্তু বুঝবে না, কারণ বাজারে ভেজালের সয়লাভ রয়ে গেছে। এই জন্য অবশ্যই কি করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতেই তোমাকে আধুনিক এবং উন্নত মানের কাঁচামালের খোঁজ করতে হবে এবং সেগুলো নিশ্চিত করার মাধ্যমে কর্মীদের উৎপাদনের গতিশীলতা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর হচ্ছে কার্যভিত্তিক কর্তব্য বন্টন। খুব গুরুত্বপূর্ণ একটি অমানবীয় উপাদান বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এফডব্লিউ টেইলর আমাদের জন্য নির্ধারণ করে দিয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একজন ব্যক্তিকে কাজ দিতে হবে তার কাজের ধরন অনুযায়ী। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে তুমি জানো বিভিন্ন বিভাগ থাকে, উৎপাদন বিভাগ থাকে, আর্থিক বিভাগ থাকে, প্রশাসন বিভাগ থাকে। তো একই বিভাগের কাজের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন। তো এখন উৎপাদন বিভাগের কর্মীকে তুমি যে ধরনের কাজ দিবে, তুমি যদি আর্থিক বিভাগের কর্মীকে সেই ধরনের বা সেই সময়ের জন্য কাজ দাও তাহলে কিন্তু হবে না, কারণ উৎপাদন বিভাগের কাজকে হয়তো নাইট শিফটে কাজ করা লাগবে, আর্থিক বিভাগের কর্মীকে হয়তো নাইট শিফটে কাজ করার কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য বলা হয় যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যদি তোমার প্রতিষ্ঠানে কার্যকরভাবে ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, কার্যভিত্তিক কর্তব্য বন্টন করতে হবে। অর্থাৎ কাজ অনুসারে কর্মীদেরকে তাদের দায়িত্ব নির্ধারণ করে দিতে হবে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অমানবীয় উপাদানগুলোর মধ্যে আরো একটি উপাদান হচ্ছে উন্নত মানের কি ব্যবহার করা, যন্ত্রপাতি ব্যবহার করা। খুব গুরুত্বপূর্ণ উপাদান, কারণ প্রতিষ্ঠানের উৎপাদন কার্য পরিচালনা সনাতন পদ্ধতিতে এখন হবে না। স্বাভাবিকভাবে এখন প্রযুক্তির যুগ, এই যুগে অবশ্যই কি আধুনিক মানের যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করতে হবে। যন্ত্রপাতিরও কিন্তু ধরন আছে, তাই না? কোনো একটা যন্ত্র দেখা যায় যে 1,00,000 টাকা, আবার কোনো একটা যন্ত্র হয়তো 100 টাকা, একই কাজ করে, কিন্তু কাজের মানের মধ্যে কিন্তু কি থাকে, পার্থক্য থাকে। তো তুমি যদি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাছ থেকে সর্বোত্তম সুবিধা পেতে চাও, সর্বোত্তম সেবাটা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে যে যন্ত্রপাতি দিয়ে কর্মীরা কাজ করবে সেটা কিন্তু উন্নত মানের হতে হবে। নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে তার কাছ থেকে অধিক উৎপাদনশীলতা তুমি কখনোই আশা করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অমানবীয় উপাদানের 4 নাম্বারটাও আলোচনা করলাম। এখন আমরা 5 নাম্বার উপাদানটা নিয়ে আলোচনা করব, যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করা। মনে রাখবে, সব আছে কিন্তু শান্তি নেই, তাহলে কিন্তু কাজ যথাযথভাবে সম্পাদিত হবে না শিক্ষার্থীরা। এই জন্য বলা হয় যে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানের কার্য পরিবেশ কি থাকতে হবে, উন্নত থাকতে হবে। শ্রমিকদের মধ্যে যদি শান্তি না থাকে, শ্রমিকদের কাজের প্রতি যদি আকর্ষণ না থাকে, শ্রমিকদের কাজের প্রতি যদি সন্তুষ্টি না থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হবে না। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় এফ.ডব্লিউ. টেইলর যে অমানবীয় উপাদানগুলো আলোচনা করেছেন, তার মধ্যে কিন্তু সুষ্ঠু কার্য পরিবেশও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন কি করলাম, বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় উপাদানগুলো সম্পর্কে আলোচনা করলাম। আমরা বলেছি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় এফ.ডব্লিউ. টেইলর 2 ধরনের উপাদানকে তোমার সামনে কি করেছেন, উপস্থাপন করেছেন। যে 2 ধরনের উপাদান অবশ্যই কি করতে হবে, বিবেচনায় নিতে হবে, যদি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মাধ্যমে কাম্য উৎপাদন মাত্রা বা সর্বোচ্চ উৎপাদন মাত্রা নিশ্চিত করা তুমি যথার্থ বলে মনে করো। তো তিনি বলেছেন কি, 2 ধরনের উপাদান, একটা হচ্ছে মানবীয় উপাদান আর একটা হচ্ছে কি, অমানবীয় উপাদান। মানবীয় উপাদানগুলো হচ্ছে সরাসরি কর্মী বা শ্রমিকের সাথে সম্পৃক্ত, আর অমানবীয় উপাদানগুলো হচ্ছে যেগুলো সরাসরি কর্মীর সাথে সম্পৃক্ত নয়, কিন্তু কর্মীকে কাজে নিয়োজিত করতে গেলে সেগুলো অত্যন্ত প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করব যে তুমি অবশ্যই তোমরা আমার এই ক্লাসগুলো যথাযথভাবে অনুসরণ করেছো, তো এবং এই উপাদানগুলো যথাযথভাবে জানতে চেষ্টা করেছো। কেননা কেউ নিশ্চিত থাকো যে পরীক্ষায় যদি কোশ্চেন আসে, তাহলে এই উপাদানগুলোকে কেন্দ্র করিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কিছু সুবিধা নিয়ে আলোচনা করব। এই যে আমরা এতক্ষণ বললাম বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এইটা এটা 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 আধুনিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কেন এই তথ্যটা তুমি অনুসরণ করবে তোমার প্রতিষ্ঠানের জন্য, সেটা সম্পর্কে চলো আমরা একটু ছোট্ট ধারণা নিই। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধার কথা বলে কিন্তু শেষ করা যাবে না। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে, দেখো, যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা গতানুগতিক পন্থা বা ব্যবস্থাকে কি করে, বর্জন করে। এখানে বিজ্ঞানসম্মত উপায় কি করা হয়, ব্যবহার করা হয়। এখানে বিজ্ঞানসম্মতভাবে সব কিছু নির্ধারণ করা হয়, শ্রমিকের কার্য এবং দায়িত্ব নির্ধারণ করা হয়, এবং কাজ করার প্রত্যেকটি পর্যায়েও কি করা হয়, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। শ্রমিকদের বৈজ্ঞানিক ভিত্তিতেই কি করা হয়, নিয়োগ করা হয়, নির্বাচন করা হয়, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাদের কর্মদক্ষতা নিরূপণ করা হয় এবং তাদের উন্নয়নের ব্যবস্থা করা হয়। কেন? কারণ এখানে গতানুগতিক পদ্ধতিতে অনেক ভুল থাকে, স্বজনপ্রীতির ব্যবস্থা থাকতে পারে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন কর্মী উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়, সেখানে স্বজনপ্রীতির সুযোগ তেমন থাকে না। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আরেকটি সুবিধা হচ্ছে, এক্ষেত্রে যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতিতেই কর্মীকে নিয়োগ করে যথাযথ কর্মীকে যথাযথ কাজে কি করা যায়, নিয়োগ দেওয়া হয়, ফলে প্রতিষ্ঠানের উৎপাদন শক্তি কি পায়, বৃদ্ধি পায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কি হয়, সামগ্রিকভাবে সকল শ্রমিকের কি হয়, দক্ষতা বৃদ্ধি পায়। আর যেহেতু সকল শ্রমিকেরই দক্ষতা বৃদ্ধি পায়, তো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাও কি পায়, বৃদ্ধি পায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়, এই জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় সময় সম্পর্কে যথাযথ কি করা হয়, নিরীক্ষণ করা হয়, ফলে স্বাভাবিকভাবে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়, উৎপাদন ব্যয় হ্রাস পায়, সময়ের অপচয় কি পায়, হ্রাস পায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কিন্তু সময়ভিত্তিক মজুরি ব্যবস্থার পরিবর্তে প্রেরণামূলক মজুরি ব্যবস্থা প্রবর্তন করা হয়, অর্থাৎ কর্মীরা সময়ের ভিত্তিতে এমন একটা মজুরি পায় যা দিয়ে তারা সন্তুষ্ট থাকে। শুধু তাই নয়, কর্মীরা যে কর্মী আরো বেশি ভালো কাজ করে, তার জন্য কিন্তু অনুপ্রেরণামূলক বোনাসও এক্ষেত্রে কি করা হয়, নির্ধারণ করা থাকে। এছাড়া তাই নয়, বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় সময় নিরীক্ষা করা হয়, গতি সমীক্ষা করা হয়, ক্লান্তি সমীক্ষা করা হয়, ফলে কর্মীরা কিন্তু দৈহিক ও মানসিক যে শ্রম সেটা কম হয় এবং স্বাভাবিকভাবে তারা অল্প সময়ে অধিক পরিমাণ উৎপাদন করতে কি হয়, সক্ষম হয়।
তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আরো অনেক সুবিধা আছে, তারপরে যেহেতু আমাদের সময় স্বল্পতা, এই জন্য আমরা কয়েকটি সুবিধা সম্পর্কে তোমাদের সামনে কি করলাম, উপস্থাপন করলাম। তবে মনে রাখবে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল যে সুবিধা সেটাই হচ্ছে কি, কাজের জটিলতা কমিয়ে স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে, স্বল্প পরিশ্রমে অধিক পরিমাণ কি করা যায়, উৎপাদন কার্য সম্পাদন করা যায়। অর্থাৎ তুমি কাজ করবে কম, কিন্তু আউটপুট আসবে কি, বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো তত্ত্বেরই কিন্তু যেমন সুবিধা থাকে, কিছু অসুবিধা থাকে, এবং প্রত্যেকটা তত্ত্বেরই কি থাকে, কেউ না কেউ সমালোচনা করে গেছে। পৃথিবীতে যত কাজই আসুক না কেন, কোনো কাজকেই কিন্তু আমরা কি বলি না, যথার্থ বলি না। প্রত্যেকটা কাজেরই কি থাকে, কিছু না কিছু সমালোচনা, কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। তো এফ.ডব্লিউ. টেইলরের যে এত চমৎকার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ, যা আসলে ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে, ব্যবস্থাপনাকে একটি বিজ্ঞানসম্মত পন্থা হিসেবে সকলের সামনে উপস্থাপন করেছে, তারও কিন্তু কিছু কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। যেমন কি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যদি তুমি প্রতিষ্ঠান অনুসরণ করতে চাও, তাহলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। কেন? কারণ এখানে সবকিছু বিজ্ঞান ভিত্তিক। তুমি তোমার চিন্তা চেতনার মাধ্যমে কিছুই করতে পারবে না, অনুমান নির্ভর কিছুই করতে পারবে না। আর যত বেশি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবে, তত বেশি কি থাকবে, অর্থের প্রয়োজন লাগবে। সুতরাং ক্ষুদ্র এবং ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ভাই তুমি এটা ব্যবহার করতে পারবা না। এই জন্য বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হচ্ছে বড় লোকের ব্যবস্থাপনা পদ্ধতি, অর্থাৎ বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানগুলোতে অধিক বেশি কার্যকর। আর খুব স্বাভাবিক, তিনিও তো কাজ করেছেন বেশ বড় মিডভেল স্টিল কোম্পানি, তো অনেক বড় একটা প্রতিষ্ঠান ছিলেন। তো সেই প্রতিষ্ঠানে এই জন্য তার তথ্যটা অনেকটাই বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর জন্যই কি অনেক বেশি কার্যকর হয়ে থাকে। তো এর আরো একটি সীমাবদ্ধতা দেখা গেছে, সেটা হচ্ছে কি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় উৎপাদন সংক্রান্ত কার্যগুলি ব্যবস্থাপনাতে সীমাবদ্ধ থাকতে দেখা যায়। কিন্তু উৎপাদন ছাড়া যে আরো প্রতিষ্ঠানের আরো অনেক কাজ আছে, যেমন বিপণন ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, এগুলো কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় টোটালি কি অনুপস্থিত। তুমি শুধু উৎপাদন করলেই কি তোমার প্রতিষ্ঠানের যথাযথ লক্ষ্য অর্জিত হবে? হবে না। সেই উৎপাদন কার্য সম্পাদন করার জন্য আর্থিক ব্যবস্থাপনা আছে, প্রশাসনিক ব্যবস্থাপনা আছে, মানব সম্পদ ব্যবস্থাপনা আছে, বিক্রয় ও বিপণন ব্যবস্থাপনা আছে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কোনো নজর দেয়নি। উনি শুধু বলেছেন যে কিভাবে দক্ষতার সহিত উৎপাদন করা যায়, কিভাবে স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে, স্বল্প পরিশ্রমে অধিক পরিমাণ উৎপাদন করা যায়, সেই চিন্তায় কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা করেছে। এখানে অনুপ্রেরণামূলক মজুরি ব্যবস্থার কথা বলেছেন, কিন্তু আসলে একজন কর্মী কতটুকু মজুরি পেলে সন্তুষ্ট হয়, সেটা কিন্তু তিনি বলেননি। আর সেটা বলাও কিন্তু কি সম্ভব না। এই জন্য দেখা যায় যে যথাযথ মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব না। তিনি আরো বলেছেন যে যদি কর্মী বেশি কাজ করে, ভালো কাজ করে, তার জন্য অতিরিক্ত মজুরির ব্যবস্থা করো। এটা কিন্তু আরো ক্ষতির কারণও কিন্তু হয়ে দাঁড়ায় শিক্ষার্থীরা। কেন? কারণ অতিরিক্ত মজুরি যে পাবে, তাকে কিন্তু অন্যরা ঈর্ষা করে, তার সাথে কিন্তু অন্যদের কি লাগে, দ্বন্দ্ব তৈরি হয়, এবং অন্য শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। তো তিনি বলেছেন যে এখানে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে, প্রতিনিয়ত যন্ত্রপাতির পরিবর্তন করতে হবে, এখানে প্রতিনিয়ত কি উৎপাদন পদ্ধতির পরিবর্তন করতে হবে। দেখা যায় যে এগুলো পরিবর্তন হবে, কর্মীরা যথাযথভাবে কিন্তু কার্যে আত্মনিয়োগ করতে পারে না, কারণ প্রতিনিয়ত পরিবর্তনের ফলে তাদের মধ্যে কি আসে, একটা অস্থিরতা চলে আসে। একটা কাজ সে হয়তো কিছুদিনের মাধ্যমে আয়ত্তে নিয়েছে, দেখা গেলো যে কিছুদিন পর সেই পদ্ধতিটা বাতিল করে দেওয়া হলো, তাকে আবার নতুন করে কিন্তু নতুন পদ্ধতিতে আত্মস্থ হতে হয়। এটাও কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটি সীমাবদ্ধতা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যে পরিকল্পনা বিভাগ থেকে মূলত সিদ্ধান্ত নেওয়া হয়, শ্রমিক কর্মীদের ক্ষেত্রে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ শ্রমিকদেরও যে মতামত থাকতে পারে কার্য সম্পাদনের ক্ষেত্রে, সেখানে গুরুত্ব দেওয়া হয় না। ঊর্ধ্বতন ব্যবস্থাপকরা বৈজ্ঞানিক নীতি পদ্ধতির মাধ্যমে যেটা যথার্থ মনে করে সেটাকেই কিন্তু প্রয়োগ করে। কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু শ্রমিকের গুরুত্ব অনেক বেশি। যে প্রতিষ্ঠান যত বেশি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান পরিচালনা করে, সে প্রতিষ্ঠান কিন্তু তত বেশি কি হয়, দক্ষতার পরিচয় দিয়ে থাকে। তো এমনিভাবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার মাধ্যমেই কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনাকে কার্যকর করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, যতই অসুবিধা থাকুক না কেন, তবে দেখা গেছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে প্রয়োগ, সেটার অসুবিধার চেয়ে সুবিধার সংখ্যাই কিন্তু অনেক অনেক বেশি। এই জন্যই আধুনিক ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতির অনেক বেশি প্রয়োগ দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশের বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানগুলোতে, এমনকি বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োগ বেশ দেখা যাচ্ছে। আমাদের গার্মেন্টস রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে যদি তুমি খেয়াল করো, সেখানে দেখা যাবে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। বিদায়ী বিদেশিরা আমাদের দেশ থেকে প্রতিনিয়তই কি গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস পণ্যগুলো ক্রয় করছে, এবং বাংলাদেশের অর্থনীতি মূলত কিন্তু এর উপরে টিকে আছে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করেছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর বা ফ্রেডরিক উইনস্লো টেইলর সম্পর্কে, তার জীবনকাল সম্পর্কে, তার জীবনের ইতিহাস সম্পর্কে, তার সৃষ্টি, তার চেতনা সম্পর্কে আমরা আলোচনা করতে চেষ্টা করেছি যে ফ্রেডরিক উইনস্লো টেইলর যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদ দিয়েছিলেন সেটা সম্পর্কে, তিনি কোন উদ্দেশ্যে দিয়েছিলেন, কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করতে চেষ্টা করেছি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান সম্পর্কে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা এবং সীমাবদ্ধতা বা অসুবিধা সম্পর্কে। তো আশা করি তোমরা ক্লাসে যথাযথভাবে মনোযোগী ছিলে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করার মাধ্যমে কিছুটা হলে জানতে চেষ্টা করেছো। যদি আর তারপরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।